গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি, আজ ১২ পর্ব। আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। হোসেন সাহেবের কাছে এক রোগী এসে উপস্থিত। সাফারি গায়ে, লম্বা চওড়া একজন মানুষ। দরজা খুলতেই জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব কি আছেন? হোসেন সাহেব নিজেই দরজা খুলেছেন। তিনি অবাক হয়ে বললেন, কোন ডাক্তার? ডক্টর হোসেন, হোমিওপ্যাথ। হোসেন সাহেবের বিস্ময়ের সীমা রইল না। কয়েক মিনিট বুঝতেই পারলেন না কি করবেন, কি বলবেন। শেষ পর্যন্ত রোগী এসে পড়েছে। রোগীদের সঙ্গে ডাক্তাররা কিভাবে কথা বলে কে জানে। খুব বেশি খাতির করতে নেই বোধহয়। তাতে রোগী মনে করতে পারে ডাক্তারটা কিছু জানে না। আবার খুব গম্ভীর হয়ে বসে থাকলে পরের বার আসবে না। জি ভাই, আমি ডক্টর হোসেন। বসুন, আরাম করে বসুন, চায়ের কথা বলে আসি। না না, চা লাগবে না। লাগবে, অবশ্যই লাগবে। অত্যন্ত ব্যস্ত হয়ে তিনি চায়ের কথা বলতে গেলেন। ফিরে এলেন হোমিওপ্যাথির বাক্স নিয়ে। স্টেথিস্কোপ একটা কেনা দরকার, থার্মোমিটারটা নষ্ট, টুনি ভেঙেছে। এইসব যন্ত্রপাতি এখন দরকার। প্রেশার মাপার ওই জিনিসও কিনতে হবে। অসুখটা কি ভাই বলুন? আমার কিছু না, আমার স্ত্রীর গলায় মাছের কাঁটা বিঁধেছে। সে বলল হোমিওপ্যাথিতে নাকি এর ওষুধ আছে। আপনার সাইনবোর্ড দেখলাম, ভাবলাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এক্ষুনি ওষুধ দিচ্ছি, কোনো অসুবিধে নেই। মাছের কাঁটা পালাবার পথ পাবে না। কি মাছ? কই মাছ। আচ্ছা, কই মাছ। ছোট কই না বড় কই? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, এইসবও কি ওষুধ দিতে লাগে? হ্যাঁ লাগে। হোমিওপ্যাথি খুবই জটিল চিকিৎসা। মনে হয় সোজা, সোজা মোটেই না। ভদ্রলোক ওষুধ নিয়ে যাবার সময় ওষুধের দাম এবং ভিজিট বাবদ 2টি চকচকে 5 টাকার নোট দিয়ে গেলেন। বিস্ময়ের ওপর বিস্ময়। হোসেন সাহেব হড়বড় করে বললেন, গলার কাঁটাটা গেল কিনা একটু খবর দিয়ে যাবেন, না গেলে কড়া ডোজের আরেকটা ওষুধ দেব। হোসেন সাহেব লক্ষ্য করলেন, জীবনে প্রথম বেতন পেয়ে যেমন আনন্দ হয়েছিল, আজ তার চেয়েও অনেক বেশি আনন্দ হচ্ছে। চেঁচিয়ে সবাইকে বলতে ইচ্ছা করছে, কিন্তু মুশকিল হলো বাসায় কেউ নেই। বড় বৌমা অফিসে, ফিরতে ফিরতে সন্ধ্যা। শাহানা গেছে তার কোন বান্ধবীর বাড়ি। ছোট বৌমা এবং রফিকও নেই। হোসেন সাহেব নোট 2টি হাতে নিয়ে রান্নাঘরে ঢুকলেন। মনোয়ারার মেজাজ আজ অন্য দিনের চেয়েও খারাপ। দাঁতের ব্যথা শুরু হয়েছে। রান্না করতে গিয়ে জেনেছেন ঘরে লবণ নেই। রহিমার মাকে লবণ আনতে পাঠিয়ে তিনি রান্নাঘরে বসে আছেন। হোসেন সাহেবকে ঢুকতে দেখে চট করে জ্বলে উঠলেন। এখানে কি চাও? না, কিছু চাই না। যাও, রান্নাঘর থেকে যাও। পুরুষ মানুষকে রান্নাঘরে দেখলেই আমার মাথায় রক্ত উঠে যায়। হোসেন সাহেব ক্ষীণ স্বরে বললেন, মাথায় রক্ত তো তোমার উঠেই আছে, নতুন করে আর কি উঠবে? বলেই তিনি অপেক্ষা করলেন না, অত্যন্ত দ্রুত বসার ঘরে চলে এলেন। এইরকম একটা সুসংবাদ কাউকে দিতে না পারার কষ্টে তার মন খারাপ হয়ে গেল। অবশ্যই বাড়িওয়ালার বাসা থেকে বোমার অফিসে টেলিফোন করা যায়, সেটাই বোধহয় সবচেয়ে নিরাপদ। বিনা মেয়েটি বড় ভালো। দেখতে পেয়েই বলল, টেলিফোন করতে এসেছেন তাই না চাচা? হ্যাঁ, কি করে বুঝলে? আপনি যখন লজ্জা লজ্জা মুখে আসেন তখনই বুঝতে পারি। বিনা হাসতে লাগল। হোসেন সাহেব গলা নিচু করে বললেন, আমার এখন একটা টেলিফোন নিতে হবে। রোগী টোগী আসছে, ওরা খোঁজ খবর করে। কিসের রোগী? হোসেন সাহেব বিস্মিত হয়ে বললেন, হোমিওপ্যাথি করছি তো, জানো না তুমি? সাইনবোর্ড দেখো নি, এম হোসেন। গলিটায় ঢুকতেই সাইনবোর্ড, নারকেল গাছে লাগানো। টেলিফোনে নীলুকে পাওয়া গেল। নীলু উদ্বিগ্ন স্বরে বলল, কোনো খারাপ খবর নাকি বাবা? না না, খবর সব ভালো, এমনি টেলিফোন করলাম। তুমি ভালো তো মা? জি ভালো। কাজের চাপ খুব বেশি নাকি? না, খুব বেশি না। আসার পথে একটা থার্মোমিটার নিয়ে এসো তো। থার্মোমিটার ছাড়া বড্ড অসুবিধে হচ্ছে।
রোগীপত্র আসতে শুরু করেছে। আজ একজন এসে 20 টাকা ভিজিট দিল। 20 টাকা ভিজিট? বলেন কি বাবা? না, মানে 20 টাকা দিতে চেয়েছিল, আমি 10 টাকা রাখলাম। এর চেয়ে বেশি রাখলে তো জুলুম হয়ে যায়। কি বলো মা? হ্যাঁ, তা তো হয়ই। ডাক্তার হয়েছি বলে তার রোগীর চামড়া খুলে নিতে পারি না। জি, তা তো ঠিকই। আর শোনো মা, ওই সাইনবোর্ডটা বদলে একটা বড় সাইনবোর্ড করাতে হবে। এত ছোট অনেকের চোখেই পড়ে না। বিনা তো দেখেই নাই। হ্যাঁ, তা তো করাতেই হবে। হোসেন সাহেব প্রায় 15 মিনিট কথা বললেন। বিনা এর মধ্যে চা এবং জেলি মাখানো টোস্ট বিস্কিট নিয়ে এসেছে। চা খেতে খেতে বিনার সঙ্গেও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক কথা বললেন। হোমিওপ্যাথি জিনিসটা যে অসম্ভব জটিল সেটা জলের মতো বুঝিয়ে দিলেন। পাওয়ার 20 এবং পাওয়ার 200 এর পার্থক্যটা কি তাও বললেন। তার আজ বড় আনন্দ হচ্ছে। এই আনন্দ পৃথিবীর সবার সঙ্গে ভাগ করে নিতে পারলে ভালো হতো, তা করা যাচ্ছে না। হাতের কাছে যে কজনকে পাওয়া যাচ্ছে তাদেরকেই আপাতত বলা যাক। তিনি সারা দুপুর ভাবলেন প্রথম রোজগারের টাকাটা দিয়ে কি করবেন। সবাইকেই একটা কিছু কিনে দিতে পারলে ভালো হতো। সেটা বোধহয় সম্ভব নয়। তবু বিকেলে একবার নিউ মার্কেটে গিয়ে দেখা যেতে পারে। তিনি সাধারণত দুপুরের দিকে খানিকটা ঘুমান। আজ মানসিক উত্তেজনায় ঘুমোতেও পারলেন না। শুয়ে শুয়ে বিকাল পর্যন্ত হোমিওপ্যাথির বইয়ে লক্ষণ বিচার চ্যাপ্টারটা দুবার পড়লেন। সন্ধ্যাবেলা নিউ মার্কেট থেকে সবার জন্য একটা করে কাঠ পেন্সিল কিনে আনলেন। মনোয়ারা তিক্ত গলায় বললেন, পেন্সিল দিয়ে আমি কি করব? লিখবে আর কি করবে? লেখালেখির কোন কাজটা আমি করি? বেশ তো, লিখতে না চাও কান চুলকাবে। মনোয়ারা রান্নাঘরে ঢুকে দেখলেন ঠিক তার মতো একটা পেন্সিল রহিমার মাও পেয়েছে। সে বটিতে তার পেন্সিলটা চাঁচার চেষ্টা করছে। হোসেন সাহেব অনেক রাত পর্যন্ত বসার ঘরে বসে রইলেন। ওই ভদ্রলোক যদি খবর দিতে আসেন সেটা শোনা দরকার। ওষুধ দিয়েই কর্তব্য শেষ, এরকম ডাক্তার তিনি হতে চান না। শাহানা একমনে কি একটা বই পড়ছে। এত মনোযোগ দিয়ে যখন পড়ছে নিশ্চয়ই গল্পের বই। মাঝে মাঝে আবার চোখ মুছছে। চোখ মোছার দৃশ্যগুলি দেখতে হোসেন সাহেবের বড় ভালো লাগছে। এত সুন্দর হয়েছে মেয়েটা। মনেই হয় না তার মেয়ে। যেন অচিন দেশের কোনো এক রাজকন্যা পথ ভুলে এ বাড়িতে এসে পড়েছে। টাঙ্গাইলের সাধারণ একটা সুতি শাড়ি পরে বসে আছে তার সামনে। আবার যেন কিছুক্ষণ পরই চলে যাবে। ও শাহানা। কি বাবা? এত মন দিয়ে কি পড়ছিস? গল্পের বই? হ্যাঁ। বই পড়তে পড়তে কেউ এত কাঁদে? গল্পটা কি রে? শাহানা বই থেকে মুখ না তুলেই বলল, একটা মেয়ে একই সঙ্গে দুটো ছেলেকে পছন্দ করে। যখন যার কাছে যায় তাকেই ভালো লাগে। এই নিয়ে গল্প। হোসেন সাহেব বিস্মিত হয়ে বললেন, এ কি অসম্ভব কথা! একই সঙ্গে দুটি ছেলেকে পছন্দ করবে কিভাবে? আজে বাজে একটা কিছু লিখলেই হলো। শাহানা কপাল কুঁচকে বলল, বিরক্ত করো না তো বাবা, পড়ছি দেখছ না। হোসেন সাহেব চুপ করে গেলেন। দেয়াল ঘড়িতে 12টার ঘণ্টা পড়ল। তার মানে এখন বাজছে 11টা। ঘড়িতে 1টা ঘণ্টা কম পড়ে। রাত যখন 1টা হয় তখন আবার ঘণ্টা পরে 12টা। খামোকা বসে আছো কেন বাবা? শুয়ে পড়ো না। বসি খানিক্ষণ, তোকে তো বিরক্ত করছি না। কতক্ষণ বসে থাকবে? তোর পড়া শেষ হোক তারপরে যাব। আমি তো বাবা বই শেষ না করে উঠব না। না উঠলে না উঠবি, তোকে উঠতে বলেছি। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে। এবার বর্ষা অনেক দেরিতে শুরু হলো। আজ আষাঢ়ের মাঝামাঝি, বর্ষণ হচ্ছে এই প্রথম। শাহানা। কি? তোর বিয়ে যেন কবে? 20 আষাঢ় না 21? জানি না বাবা। সে কি, তোর নিজের বিয়ের তারিখ জানিস না? তুমিও তো বাবা নিজের মেয়ের বিয়ের তারিখ জানো না। আর একটা কথা বলবে না বাবা, প্লিজ। আচ্ছা বলবো না। কত পাতা বাকি? এই তো আবার কথা বলছো। আর বলবো না। জানলাটা বন্ধ করে দে মা, বৃষ্টির ছাট আসছে। তুমি বন্ধ করে দাও না কেন? তুমি তো আর কিছু করছো না, বসেই আছো।
হোসেন সাহেব উঠে জানালা বন্ধ করলেন। হঠাৎ তার মনে হল সোফায় পিঠ বাঁকা করে বসে থাকা এই অসম্ভব রূপবতী মেয়েটি একদিন বুড়ি হয়ে যাবে, চুলে পাক ধরবে, চোখের কালো রং হবে ঘোলাটে। কি প্রচণ্ড নিষ্ঠুরতা! তার মনটা অসম্ভব খারাপ হয়ে গেল। তিনি দেখলেন শাহানা আবার চোখ মুছছে। ও শাহানা, কি? শব্দ করে পড় না, আমি শুনি কি লিখেছে। তোমার ভালো লাগবে না বাবা, এটা আমাদের গল্প, তোমাদের না। ঠিক ঠিক, খুব ঠিক। সময় আলাদা করে রেখেছে তাদের দুজনকে। চেষ্টা করেও হয়তো একে অন্যকে ছুঁতে পারবে না। ঢালা বর্ষণ হচ্ছে বাইরে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। বড় বৌমার ঘরে টুনি জেগে উঠেছে, বাথরুম করবে হয়তো। শোবার আগে ভালো করে বাথরুম করিয়ে নিলে রাত দুপুরে ঝামেলাটা করতে হয় না। নীলু টুনিকে কোলে নিয়ে বের হল, অবাক হয়ে বলল, রাত দুপুরে কি করছেন বাবা? কিছু না, এই বসে আছি। বৃষ্টির নমুনা দেখছো মা, ভাসিয়ে দেবে। তুমি কি আমায় একটু কষ্ট করে... হোসেন সাহেব কথা শেষ করলেন না। নীলু শান্তস্বরে বলল, দিচ্ছি। চায়ের সঙ্গে আর কিছু দেব? এক স্লাইস রুটি যদি দিতে পারো। মাখন দিও না, এই বয়সে মাখনটা আর সহ্য হয় না। নীলু মুহূর্তের মধ্যেই চা রুটি নিয়ে এলো। মুখে একটা বিরক্তির রেখাও পড়ল না, ঠোঁট বাঁকল না। পরের ঘরের একটি মেয়ে কত যত্নই না করছে। এই ঋণ তো কখনো শোধ হবে না। পরের বাড়ির একটি মেয়ের কাছে আকাশ প্রমাণ ঋণ রেখে তাকে মরতে হবে। বোমা, একটু বসো না, এই 2 মিনিট। নীলু বসল। হোসেন সাহেব হাসি মুখে বলতে লাগলেন, গ্রামের বাড়িতে প্রথম বর্ষণে কত মাছ মেরেছি। প্রথম বর্ষণে কি হয় জানো? মাছগুলো সব মাথা খারাপের মতো হয়ে যায়, পানি ছেড়ে শুকনোয় উঠে আসে, স্রোতের উল্টা দিকে সাঁতরায়। কত কি যে করে। শাহানা কাঁদো কাঁদো গলায় বলল, আবার বকবক শুরু করলে বাবা? হোসেন সাহেব চুপ করে গেলেন। বৃষ্টিতে ঢাকা শহর হয়তো আজ ডুবে যাবে। এখন আবার বাতাস দিচ্ছে। এক রাতের বৃষ্টিতেই বাড়ির সামনে হাঁটু পানি জমে গেছে। আর একটু হলে ঘরে পানি ঢুকত। শাহানা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দেখছে। নীলু অফিসে যাবার জন্য তৈরি হয়ে বাইরে এসে আঁতকে উঠল। ভীত গলায় বলল, বন্যার পানি নাকি শাহানা? সমুদ্রের মতো লাগছে। শাহানা হাসি মুখে বলল, আজ আর অফিসে যেতে পারছো না। শাড়ি হাঁটু পর্যন্ত যদি তুলতে পারো তাহলে অবশ্য ভিন্ন কথা, কিংবা একটা রিক্সা যদি বারান্দা পর্যন্ত আনা যায়। কে আনবে রিক্সা? সেটা একটা সমস্যা। রফিককে বলা যাবে না, সে এখনো ঘুমোচ্ছে। না ঘুমলেও পানি ভেঙে রিক্সা আনার পাত্র সে নয়। তোমার যাওয়াটা কি খুবই দরকার ভাবি? হ্যাঁ। আনিস ভাইকে বলে একটা রিক্সা এনে দিক। যাও প্লিজ, দেখো তো সে আছে কিনা। সে নেই, বাজার করতে গিয়েছে। 1 ঘন্টার ওপর হয়েছে, এসে পড়বে। এলেই রিক্সা আনতে পাঠাবো। থ্যাঙ্কস শাহানা। নীলু ভেতরে ঢুকে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গেই ভারী একটা বাজারের ব্যাগ হাতে আনিসকে আসতে দেখা গেল। লাউয়ের মাথায় পুঁইশাক বের হয়ে আছে, অন্য হাতে একটা হাঁস। এত বাজার টাজার আনিসের নিশ্চয়ই নয়, বিনাদের বাজার। আনিসের প্যান্ট ভাঁজ করে হাঁটু পর্যন্ত তোলা। কি কুৎসিতি না দেখাচ্ছে। আনিস হাসি মুখে বলল, কি ব্যাপার শাহানা, তুমি এখনো বারান্দায়? তাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? আরে না, আমার অসুবিধে কি? আমার বরং সুবিধেই হলো। তোমার মুখ দেখে যাত্রা করেছি বলে 20 টাকায় হাঁস পেয়ে গেলাম। এই বৃষ্টি বাদলার দিনে এই হাঁসের দাম হতো কমসে কম 40। কেন শুধু শুধু কথা বলেন? কে আপনার এসব কথা শুনতে চায়? আপনি চট করে একটা রিক্সা ডেকে দিন তো আনিস ভাই, ভাবি অফিসে যাবে। আর প্যান্টটা নামান, কি যে বৃষ্টি দেখাচ্ছে। আনিস অপ্রস্তুত হয়ে হাসল। শাহানা বলল, খামোকা দাঁড়িয়েছেন কেন? বাজার দিয়ে রিক্সা নিয়ে আসুন। আনিস বাজারের থলি নামিয়ে রেখে প্যান্টের ভাঁজ খুলতে খুলতে বলল, 2 দিন পর বিয়ে হয়ে যাচ্ছে, এখনো তুমি এত রেগে রেগে কথা বলো? পরে অসুবিধা হবে। কি অসুবিধা হবে? তোমার নিজেরই খারাপ লাগবে।
মনে হবে লোকটা তো ভালোই ছিল, কেন যে এত খারাপ ব্যবহার করেছি। শাহানা একটা বিরক্তির ভঙ্গি করে ঘরে ঢুকে গেল। আবার যদি বের হয় এই আশায় আনিস বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। শাহানা এলো না। আনিসকে আবার প্যান্ট উঠাতে হলো। রিকশা আনতে যেতে হবে। তারপর যাবে পুরান ঢাকায়। আজ শরাফ আলী ভাইকে বাড়িতে পাওয়ার সম্ভাবনা। গত রাতের ঝুম বৃষ্টিতে নিশ্চয়ই প্রাণ ভরে বোতল টেনেছে, এবং যদি টেনে থাকে তাহলে এখনো ঘুমে। দড়ির একটা কৌশল যদি আদায় করা যায়। গলির সামনে আনিসকে থমকে দাঁড়াতে হলো। নর্দমা উপচে উঠেছে, পুঁতি গন্ধময় পানি ঢুকছে গলিতে, নাড়ি উল্টে আসার মতো দুর্গন্ধ। সুস্থ মাথায় কেউ এই পানিতে পা ডুবিয়ে গলিতে ঢুকবে না। আনিসের অবশ্য ফিরে যেতে ইচ্ছা করছে না। আজ গেলেই শরাফ আলীকে পাওয়া যাবে। বড় কিছু পেতে হলে কষ্ট তো করতেই হয়। সে প্রায় চোখ বন্ধ করে গলিতে ঢুকে পড়ল। পানবিড়ির দোকানের ঝাঁপ খোলা। বুড়ো লোকটি কৌতূহলী হয়ে আনিসকে দেখছে। চোখে চোখ পড়তেই বলল, শরাফ আলীর খোঁজে যান? জি। আইস পাইবেন, বাড়িতে আছে। একটু আগে 5টা স্টার সিগারেট নিল। আনিস বলল, আমাকে 1 প্যাকেট ভালো সিগারেট দিন। সিগারেট দেখলে খুশি হবে। বুড়ো বিচিত্র ভঙ্গিতে হাসল, যার অর্থ খুশি হবার লোক শরাফ আলী নয়। দরজা খুলল রেশমা। ঝলমলে একটা শাড়ি গায়ে পেঁচানো, মুখটি করুণ ও বিষণ্ণ, ভারী চোখ, মনে হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠেছে। আনিস ভয়ে ভয়ে বলল, শরাফ আলী ভাই আছেন? আছেন। মেয়েটি দরজা ধরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে দেবার ইচ্ছে নেই সম্ভবত। আনিস বলল, ভেতরে এসে বসব? রেশমা দরজা ছেড়ে সরে দাঁড়ালো। পা ধোয়া দরকার, একটু পানি দেবেন? পা ধোয়ার পানি নাই, এটা মসজিদ না। আনিস ঘরে ঢুকল। মেয়েটি কোটো গলায় বলল, 2 দিন পর পর কেন আসেন, কি চান আপনি? আনিসের মন খারাপ হয়ে গেল। এত স্নিগ্ধ মুখ মেয়েটির, অথচ কি কঠিন গলায় কথা বলছে। কি কথা কন না কেন, ভদ্রলোকের ছেলে? ম্যাজিক শিখতে আসি, পামিং শিখি। আসল ম্যাজিক আমার কাছে আসে, শিখবেন? মেয়েটির চোখে মুখে বিদ্যুৎ খেলে যাচ্ছে। সে সোজা হয়ে দাঁড়িয়েছে, একটা হাত দরজার কপাটে, অন্য হাত কোমরে, যেন প্রচণ্ড একটা ঝগড়ার প্রস্তুতি, অথচ মুখ এখন হাসি হাসি। কি দেখবেন ম্যাজিক? বলতে বলতে মেয়েটি এক হাতে শাড়ি ঘোমটার মতো মাথায় দিয়ে নরম গলায় বলল, এই দেখেন, এখন আমি ভদ্রলোকের মাইয়া, দেখলেন? আনিস কিছু বুঝবার আগেই রেশমা বুক থেকে শাড়ি সরিয়ে ফেলল। ব্লাউজ বা ব্রা কিছুই নেই। সাদা শঙ্খের মতো মেয়েটির সুগঠিত বুক ঝলমল করছে। আনিসের গা ঝিকমিক করতে লাগল। রেশমা শান্ত গলায় বলল, একটু আগে আসছিলাম ভালো মানুষের জি, এখন হয়েছি নটি বেটি, এরে কয় ম্যাজিক। আপনার একটা কথা কই, আপনি ভালো মানুষের পুলা, খারাপ জায়গায় ঘোরাঘুরি করেন কেন? এইখানের বাতাসে দোষ আছে, খারাপ বাতাস শরীরে লাগবো, যান বাড়ির যান। আনিস নিঃশব্দে বের হয়ে এলো। আকাশ আবার ঘন হয়ে মেঘ করেছে। পথে নামতেই বড়সড় ফোঁটা পড়তে লাগল। পানওয়ালা হাসি মুখে বলল, দেখা হয়েছে শরাফ ভাইয়ের সঙ্গে? আনিস জবাব দিল না। কবির মাস্টারের শরীরটা ভালো না। কয়েকদিন আগে পা পিছলে পুকুর পাড়ে পড়ে গিয়েছিলেন। তখন কিছু হয়নি, কিন্তু এখন জানান দিচ্ছে। গত রাতে কোমর ব্যথায় ঘুমোতে পারেননি। শেক দিতে গিয়ে শকত আগুন গরম কাপড় কোমরে ধরেছে, নির্ঘাত ফোসকা পড়েছে। এখন টনটনে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারেন না। বারান্দার ইজি চেয়ারে গা এলিয়ে শুয়ে আছেন। উঠানে বৃষ্টি ভেজা জোছনা। রাত তেমন হয়নি, কিন্তু মনে হচ্ছে নিশুতি। শুনশান নীরবতা। এতক্ষণ ঝিঁঝি ডাকছিল, এখন তাও ডাকছে না। তবে মশার পিনপিন হচ্ছে, বড্ড মশা। কিছুক্ষণ বসে থাকলে মনে হয় গা খুবলে নিয়ে যাবে।
শওকত মালসায় ধূপ দিয়ে পায়ের কাছে রেখে দিয়ে ক্ষীণ গলায় বলল, শেক লাগবো স্যার? কবির মাস্টার হুঙ্কার দিয়ে উঠলেন, সাবধান, শেকের কথা মুখে আনবি না। আমাকে আলু পোড়া করেছিস খেয়াল নেই? সাহস কত, আবার শেক দিতে চায়। দূর হ সামনে থেকে। শওকত সরে গেল, তবে কিছুক্ষণের মধ্যেই তাকে উঠোনে দেখা গেল। সাজসজ্জা বিচিত্র, পায়ে গামবুট, হাতে 5 ব্যাটারির টর্চ। কবির মাস্টার থমথমে গলায় বললেন, যাস কোথায়? মাছ মারতে যাই। গামবুট পেলি কোথায়? শওকত জবাব দিল না। কবির সাহেব ভারী গলায় বললেন, অসুখে একটা মানুষকে ফেলে রেখে চলে যাচ্ছিস বেটা, তুই মানুষ না অন্য কিছু? কবির মাস্টারের কথা শওকতের উপর কোনো প্রভাব বিস্তার করল বলে মনে হল না। সে টর্চ ফেলে তার কোঁচ পরীক্ষা করল এবং গামবুটে মচমচ শব্দ করে বের হয়ে গেল। কবির মাস্টার বিড়বিড় করে কি সব বললেন। তার কোমরের ব্যথা বেড়েছে, পানির পিপাসা হচ্ছে, কিন্তু উঠে গিয়ে পানি খাবার উৎসাহ বোধ করছেন না। সারা শরীরে সীমাহীন আলস্য, এর নাম বয়স। বেলা শেষ হয়েছে, অজানা দেশে যাবার প্রস্তুতি তেমন নেই। একা যখন থাকেন ভয় ভয় লাগে। একদিকে মায়া, অন্যদিকে ভয়। অসম্ভব সুন্দর এই জায়গা ছেড়ে যেতে মায়া লাগছে। প্রিয়জন কেউ নেই, তবু যখন মনে হয় এই শওকতের সঙ্গে আর দেখা হবে না, দেখা হবে না শফিক রফিকের সঙ্গে, তখন বুকের ভেতর চাপ ব্যথা অনুভব করেন। তিনি গৃহী মানুষ নন, তারই যখন এমন অবস্থা, তখন গৃহী মানুষের অবস্থাটা কি ভাবাই যায় না। কবির মাস্টার লক্ষ্য করলেন তার চোখে পানি এসে গেছে। তিনি লজ্জিত বোধ করলেন। আশেপাশে দেখার কেউ নেই, তবু কেন জানি মনে হল কে দেখে ফেলল। যে দেখেছে সে যেন একটি তরুণী মেয়ে। দেখেই চট করে পর্দার আড়ালে সরে গিয়ে হাসছে। মেয়েটির মুখ শাহানার মতো, সরল স্নিগ্ধ একটি মুখ, যে মুখ দেখলেই মনে এক ধরনের পবিত্র ভাব হয়। শাহানার বিয়ে খুব শিগগিরই হবার কথা, কিন্তু কেউ এখনো কোনো চিঠিপত্র লিখছে না, হয়তো ভুলে গেছে। তার কথা বিশেষ করে কারো মনে থাকে না। নিমন্ত্রিত মানুষদের তালিকা যখন তৈরি হয়, তখন কেমন করে যেন তার নামটা বাদ পড়ে যায়। কেউ ইচ্ছা করে করে না তা তিনি জানেন, হয়ে যায়। ভুল ধরা পড়লে খুব লজ্জা পায়। অসংখ্যবার ভাবে এই ভুল আর হবে না, কিন্তু আবার হয়। কেন হয় কে জানে। মানুষ বড় রহস্যময় প্রাণী। চন্দ্র সূর্য গ্রহ তারকার যে রহস্য, মানুষের রহস্য তার চেয়ে কম নয়। তিনি আকাশের দিকে তাকালেন। মেঘমালা এগিয়ে আসছে, চাঁদ প্রায় ঢাকা পড়তে বসেছে। কি সুন্দরী না লাগছে। কোমরের ব্যথা তার আর মনে রইল না। তিনি প্রায় ধ্যানস্থ হয়ে পড়লেন। শওকত খালি হাতে ফিরে এসেছে এটিও লক্ষ্য করলেন না। শওকত যখন বলল, ঘুমাইছেন, তখনই শুধু চমকে উঠলেন। কিরে, মাছ পাস নাই? না, যাই নাই। এত মাছ মাছ করে আবার খালি হাতে ফিরে এলি? জমির মিয়ার সাথে যাওয়ানোর কথা ছিল, তারে ভূতে ধরছে। কি বললি? নিয়ামত খার বাড়ির সামনে যে তেঁতুল গাছ আছে, এইখানে ভূতে ধরল। কুস্তি হয়েছে দুইজনে। জমির মিয়া খুব ভয় পাইছে, শৈল দিয়া বিজল বাড়িতেছে। কি পাগলের মতো কথা বলছিস? ভূতে ধরবে কি? ধরলে আমি কি করবো কন? আমারে জিগা এত ধরে নাই। গা জ্বলে যাবার মতো কথা। ভূতের সঙ্গে কুস্তি করেছে একজন, অন্যজন তা বিশ্বাস করে বসে আছে। কবে এদের বুদ্ধি হবে? কবে এরা সাদা চোখে পৃথিবী দেখতে শিখবে? বিছনা করছি, যান শুয়ে পড়েন। চাটা কিছু খাইবেন? না, তুই আবার যাস কই? জমিন মিয়ার বাড়িতে। লোকটা বাঁচত না, তবা করতে চায়। মৌলবি আনতে লোক গেছে। কি বলছিস তুই? সারা শৈল দিয়া বিজল বাইরিতেছে। কবির মাস্টার উঠে দাঁড়ালেন, বিরক্ত স্বরে বললেন, ঘরে তালা দে, তারপর চল মূর্খটাকে দেখে আসি। কুস্তি যে জায়গায় হয়েছে সেখানটা আগে নিয়ে যা। এই অসুখ শৈলে যাইবেন? দিনের অবস্থা তো ভালো না। কথা বলিস না, তোদের কথা শুনলে গা জ্বলে যায়।
যে তেঁতুলতলায় ভূতের সঙ্গে কুস্তি হয়েছে সে জায়গায় ধস্তাধস্তির ছাপ সত্যি সত্যি আছে। কবির মাস্টার টর্চ ফেলে উবু হয়ে অনেকক্ষণ দেখলেন। শকত শীতল গলায় বলল, এখন বিশ্বাস হয় স্যার? জায়গাটা খারাপ, আসেন যাই গিয়া। তোর ভয় লাগছে? শকত জবাব দিল না। তার সত্যি সত্যি ভয় লাগছে। ভয় কাটানোর জন্য সে একটা বিড়ি ধরিয়েছে। হাতে আগুন থাকলে এরা কাছে আসতে পারে না। জ্বলন্ত বিড়ি স্যারের নজর থেকে লুকিয়ে রাখাও একটা সমস্যা। স্যার চলেন যাই, দিনের অবস্থা খারাপ। কবির মাস্টার উঠে পড়লেন। জমির মিয়ার বাড়িতে রাজ্যের লোক এসে জড়ো হয়েছে। 3-4টা হারিকেন জ্বলছে। মালসায় ধূপ এবং লোহা পুড়তে দেয়া হয়েছে। জমির মিয়া বারান্দায় চাটাইয়ে শুয়ে ছটফট করছে। ভূতে পাওয়া মানুষকে ঘরে ঢোকানো যায় না। কবির মাস্টারকে দেখেই জমির শব্দ করে কেঁদে উঠল। দিন শেষ গো মাস্টার সাহেব, ভূতে কামড় দিছে। কবির মাস্টারের বিস্ময়ের সীমা রইল না। লোকটি সত্যি মৃত্যুশয্যায়। চোখ দেবে গেছে, গা দিয়ে হলুদ রঙের পিচ্ছিল ঘাম বেরুচ্ছে, বাঁ হাত রক্তাক্ত। কবির মাস্টারের নিজেকে সামলাতে সময় লাগল। জমির মিয়া, তুমি যে গিয়েছিলে তেঁতুলতলায়, তোমার পায়ে জুতা ছিল? জি না। তাহলে আমার কথা মন দিয়ে শোনো। তোমার সঙ্গে যে কুস্তি করেছে তার পায়ে ছিল রবারের জুতা। জুতার ছাপ আছে মাটিতে। ভূত কি আর জুতা পায়ে দেয় বলো দেখি? জমির মিয়ার কোনো ভাবান্তর হল না। টেনে টেনে নিঃশ্বাস নিতে লাগল। মৌলানা সাহেব আসবার আগেই ডাক্তার এসে পড়ল। নিমতলির সোবহান ডাক্তার। নেত্রকোনায় একসময় কম্পাউন্ডারি করত, এখন পুরো ডাক্তার। রোগীকে ভূতে ধরেছে শুনেই কালো ব্যাগ খুলে সিরিঞ্জ বের করল। কবির মাস্টার বললেন, কিসের ইঞ্জেকশন দিচ্ছ? ডাক্তার সোবহান হাসি মুখে বলল, কোরামিন শুয়ের এক গুতায় দেখবেন রোগী ঘোড়ার মতন লাভ দিয়ে উঠছে। ওষুধ তো না, আগুন। সেই আগুন ইঞ্জেকশনেও কাজ হল না। রোগী আরও ঝিমিয়ে পড়ল। সোবান ডাক্তারকে তা নিয়ে বিশেষ উদ্বিগ্ন মনে হল না। সে নিচু গলায় পাশের লোকটিকে বলল, একটা পান দিতে বলো তো, মুখটা মিষ্টি হয়ে আছে। কবির মাস্টার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কি অবস্থা! আশেপাশে কোথাও একজন পাশ করা ডাক্তার পর্যন্ত নেই যে জানবে কি হচ্ছে, সমস্যা কোথায়। মৃত্যু নামক কুৎসিত জিনিসটির সঙ্গে যে প্রাণপণ যুদ্ধ করবে। ঠান্ডা গলায় বলবে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। এই লোকটির মতো বিরস মুখে পান চিবোবে না। সোভান ডাক্তারের জন্য জলচৌকি এসেছে। সে জলচৌকি প্রত্যাখ্যান করল। তাকে আরেক জায়গায় যেতে হবে, জরুরি কল। তার অপেক্ষা ভিজিটের জন্যে। টাকা আসছে না বলে যেতেও পারছে না। পাশের লোকটিকে খানিকটা আড়ালে টেনে নিয়ে গুজগুজ করে আবার কি সব বলছে, সম্ভবত ভিজিটের কথা। মৌলানা সাহেব এসে পড়েছেন। অনেক আয়োজন করে তিনি তওবা পড়ালেন এবং তার কিছুক্ষণের পরই জমির মিয়া মারা গেল। তার অল্প বয়স্ক বউটি গড়াগড়ি করে কাঁদছে। এত অল্প সময়ে এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে? মৃত্যু ব্যাপারটা কি এতই সহজ? কবির মাস্টার হতভম্ব হয়ে পড়লেন। তার মনে হলো এরকম কিছু বোধহয় ঘটেনি, এটা তার কল্পনা। শকত, জি স্যার। চল বাড়ি যাই। শকত বিস্মিত হল। এই অবস্থায় মাস্টার সাহেব বাড়ি যেতে চাইবেন এটা বিশ্বাস করা কঠিন। সে কথা বাড়াল না, রাস্তায় নেমে এলো। শকত, জি। চল তো তেঁতুলতলায় আরেকবার যাই। আবার যাওয়ানোর দরকার কি? ভূতের কথাটা ঠিক না। ভূত রবারের জুতা পায়ে দেয় না। যা হবার হইছে স্যার। অখন ভূত হইলেই কি, না হইলেই বা কি? বৃষ্টির ভিজার লাভ নাই, চলেন যাই গিয়া। কবির মাস্টার আর আপত্তি করলেন না। রাতে তার চেপে জ্বর এলো। বিছানায় ছটফট করতে লাগলেন। শেষ রাতের দিকে চোখ লেগে এসেছিল। তখন অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখলেন, যেন তিনি মারা গেছেন। তার বাবা মা এসেছেন তাকে কোথায় যেন নিয়ে যেতে। তাদের মুখ বিষণ্ণ, চোখে জল টলমল করছে। তারা দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে। কবির মাস্টার খুব আগ্রহ নিয়ে বললেন, দাঁড়িয়ে কেন আপনারা, বসুন।
তারা বসলেন না, দুজনেই কাঁদতে শুরু করলেন। স্বপ্ন এই পর্যন্তই। কবির মাস্টার জেগে উঠলেন, ঘামে গা ভিজে গিয়েছে। ক্লান্ত স্বরে ডাকলেন, শকত, ও শকত। শকত উঠল না, পাশ ফিরে নাক ডাকাতে লাগল। শেষ রাতের দিকে তার ভালো ঘুম হয়। শাহানার গায়ে হলুদের দিন তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। প্রথমে ঠিক হলো সোমবার সকালে বরের বাড়ি থেকে ঠিক 9টায় মেয়েরা আসবে, 10টার ভেতর বিদায় করে দিতে হবে। বিয়ে শুক্রবারে। গায়ে হলুদ এত আগে আগে কেন? হলুদের পর কিছু নিয়মকানুন পালন করতে হয়। ঘর থেকে হলুদ দেয়া মেয়ে বেরোতে পারে না, ছেলেদের দিকে তাকাতে পারে না। বরপক্ষের কেউ কিছু শুনলেন না। ওদের একটি কথা, সোমবারই হবে এবং 9টার সময়ই হবে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সোমবার খুব ভোরে তারা জানালেন একটা বিশেষ ঝামেলা হয়েছে, হলুদ হবে মঙ্গলবার বিকেলে। ঠিক 3টার সময় তারা আসবেন, 4টার মধ্যে ছেড়ে দিতে হবে। শেষ পর্যন্ত সেই দিনও বদলাল। ঠিক হলো বুধবার সকাল। নীলু খুব বিরক্ত হল। বরের চাচাকে বলেই ফেলল, আপনার আগে মন ঠিক করুন। বরের চাচা মনে হলো এই কথায় খুব অপমানিত বোধ করলেন। গলার স্বর চট করে পাল্টে ফেলে বললেন, অসুবিধা আছে বলেই তো বদলানো হচ্ছে, শখ করে নিশ্চয়ই বদলাচ্ছি না। ভদ্রলোক মুখ অন্ধকার করে রইলেন। চা নাস্তা কিছুই মুখে দিলেন না। যাবার সময় সহজ ভদ্রতায় বিদায়ও পর্যন্ত নিলেন না। নীলু খুব অপ্রস্তুত বোধ করল। মনোয়ারা তীক্ষ্ণ গলায় বললেন, ক্যাটক্যাট করে এই কথাগুলো না বললে হতো না বৌমা? বলার ইচ্ছে ছিল না মা, মুখ ফসকে বলে ফেলেছি। আর এমন কিছু অন্যায় কথাও কিন্তু বলিনি। আমাকে ন্যায় অন্যায় শিখাতে এসো না, বয়স কম হয়নি, ন্যায় অন্যায় আমি চিনি। তোমরা সবাই চাও বিয়ে নিয়ে একটা ঝামেলা হোক, ভালোই ভালো এটা পার করি, সেটা চাও না। নীলু চুপ করে গেল। মনোয়ারা চুপ করলেন না, তার স্বভাব মতো কথা বলতেই লাগলেন। শেষের দিকে তার কথায় মনে হতে লাগল যেন নীলু আগের থেকে সব ঠিকঠাক করে বরপক্ষীয়দের সঙ্গে এই ঝামেলাটা বাঁধিয়েছে। এক পর্যায়ে শাহানা কড়া গলায় বলল, তুমি যদি এই মুহূর্তে চুপ না করো তাহলে আমি কিন্তু একটা কাণ্ড করব। কি কাণ্ড করবি? সেটা যখন করব তখন বুঝবে। এখন বলো, চুপ করবে কিনা? শুধু শুধু ক্যাচ ক্যাচ করে বাড়ি শুদ্ধ সবার মাথা ধরিয়ে দিয়েছে। মনোয়ারার রক্ত চড়ে গেল। তিনি নিতান্তই অবান্তর সব কথা বলতে লাগলেন, যার মধ্যে একটি হচ্ছে নীলুদের পরিবার হচ্ছে ছোট লোকের পরিবার। 3 বছর পর মা মেয়েকে দেখতে এসেছিল খালি হাতে, একটা বিস্কিটের প্যাকেট পর্যন্ত ছিল না। পরিবারের আসর যাবে কোথায়? মার যেমন ছোট মন, মেয়েরও তেমনি হয়েছে। মানুষের ভালো দেখতে পারে না, ইত্যাদি। এইসব কথাবার্তার কোনো জবাব দেয়া অর্থহীন। নীলু রান্না চড়িয়ে দিয়ে প্রাণপণে ভাবতে লাগল সে এখন কিছুই শুনছে না। কিন্তু মনোয়ারা নীলুর একটি দুর্বল জায়গায় আঘাত করেছেন, যা তিনি প্রায়ই করেন। নীলুর মা খালি হাতে মেয়েকে দেখতে এসেছিলেন, এই কথা নীলুকে অতীতে লক্ষবার শুনতে হয়েছে। বাকি জীবনে হয়তো আরও কয়েক লক্ষবার শুনতে হবে। হোসেন সাহেব রান্নাঘরে নিঃশব্দে উঁকি দিলেন, নিচু গলায় ডাকলেন, বৌমা। নীলু স্বাভাবিক স্বরে বলল, চা লাগবে বাবা? না মা, চাটা কিছু না। তোমার শাশুড়ি কী সব শুরু করেছে, কিছু মনে করো না গো লক্ষ্মী ময়না। আমি কিছু মনে করিনি। সে যেসব বলছে ওগুলো তার মনের কথা না। নীলু জবাব দিল না, তার চোখে পানি এসে গিয়েছে। এই স্নেহময় বৃদ্ধটি অসংখ্যবার তার চোখে পানি এনে দিয়েছেন। এই ভালোবাসার তেমন কোনো প্রতিদান কি নীলু দিতে পেরেছে? তোমার শাশুড়ি হচ্ছে তোমার মেয়ের মতো, বুঝলে মা? মেয়ের ওপর কি আর রাগ করা যায় বলো? কথা বলছো না কেন? রাগ করা যায়? না, যায় না। আপনাকে চা করে দিই? দাও। রাতে ঘুমোতে যাবার সময় শফিক হাই তুলে বলল, মার সঙ্গে নাকি তুমুল একটা যুদ্ধ করলে? হ্যাঁ, করলাম। খবরটা তোমাকে দিল কে? টুনি দিয়েছে। বাতি নেভাও। আর শোনো, মার সঙ্গে আরেকটু মানিয়ে চলতে পারো না? বুড়ো মানুষ, কিছু একটা বললেই যদি কোমর বেঁধে ঝগড়া শুরু করো তাহলে তো মুশকিল। নীলু বাতি নিভিয়ে দিল।
গা ঘামে চটচট করছিল, অনেকখানি সময় নিয়ে গোসল করল, চুল ভেজাবে না করেও চুল ভেজালো। নির্ঘাত ঠান্ডা লেগে যাবে, কিন্তু বাথরুম থেকে বেরোতে ইচ্ছা করছে না। ইচ্ছা করছে শাওয়ারের নিচে সারা রাত মাথা ধরে রাখতে, যাতে মনের সব গ্লানি জলধারার সঙ্গে ধুয়ে মুছে যায়। কিন্তু তা কি আর যায়? যায় না, গ্লানি থেকেই যায়। শাহানার ঘরে বাতি জ্বলছে। আজকাল অনেক রাত পর্যন্ত তার ঘরে বাতি জ্বলে। সে কি ইচ্ছে করে জেগে থাকে, না তার ঘুম আসে না? বিয়ে ঠিক হওয়া মেয়েকে একা একা ঘুমোতে দিতে নেই, কিন্তু শাহানাকে দিতে হচ্ছে। সে তার মার সঙ্গে ঘুমোতে রাজি নয়। অবশ্যই তার ঘরের একটি চৌকিতে বাবলু ঘুমায়। তাকে কি মানুষের মধ্যে গণ্য করা যায়? সে বাস করে ছায়ার মতো। কদিন ধরে জ্বর যাচ্ছে, কিন্তু একটি কথাও কাউকে বলেনি। শফিক প্রথম লক্ষ্য করল এবং বেশ কিছু কড়া কড়া কথা শোনাল। সেসব কথার সারমর্ম হচ্ছে, এই ছেলেটা কোনো আসবাবপত্র না, এও একটি মানুষ। বাতি জ্বলছে রান্নাঘরেও। রফিক ফিরেছে বোধহয়। ঘুমোবার আগে সে 1 কাপ চা খায়, এতে নাকি তার সুনিদ্রা হয়। নীলু এগোলো রান্নাঘরের দিকে। চিরকাল সে শুনে এসেছে চা খেলে ঘুম কমে যায়। রফিকের বেলায় উল্টো। রান্নাঘরে রফিককে পাওয়া গেল। চা নয়, প্লেটে ভাত নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ঠান্ডা কড়কড়া ভাত, বড় বড় নলা মেখে মুখে দিচ্ছে। নিশ্চয়ই প্রচুর খিদে। নীলুকে দেখে রফিক অপ্রস্তুতের ভঙ্গিতে হাসল। এটা কেমন খাওয়ার নমুনা রফিক? শারমিন কি বললি সে গরম টরম করে দিত? ও ঘুমুচ্ছে। বেকার মানুষ বউকে রাত দুপুরে ঘুম ভাঙায় কি করে? আমাকে ডাকতে? যাও টেবিলে গিয়ে বসো, আমি গরম করে আনছি। আমার খাওয়া শেষ, তোমাকে কিছুই করতে হবে না, ঘুমোতে যাও। এত রাত পর্যন্ত বাইরে কি করছিলে? নাথিং। তুমি আবার এখন উপদেশ দিতে শুরু করলে ঝামেলা হয়ে যাবে। যা বলছি তাই করো, ঘুমোতে যাও। চলো একসঙ্গে যাওয়া যাক। আমার দেরি হবে, চা খাবো। রফিক চায়ের পানি বসালো, এঁটো থালা বাসন পরিষ্কার করল। নীলু তাকিয়ে আছে, বেশ মজা লাগছে তার। ড্যাব ড্যাব করে কি দেখছো ভাবি? তোমার ঘরকন্না দেখছি। এক হাতে প্লেট পরিষ্কার করার এই কায়দা তুমি কোথায় শিখলে? সব কিছু কি ভাবি শিখতে হয়? কিছু বিদ্যা মানুষ সঙ্গে নিয়েই জন্মায়। তুমিও কি চা খাবে? না, আমি কিন্তু দুজনের পানি দিয়েছি। তুমি নিজেই 2 কাপ খাও, ভালো ঘুম হবে। রফিক চা বানাতে পারল না, ঘরে চায়ের পাতা নেই। নীলুর খুবই খারাপ লাগতে লাগল। বেচারা এত কষ্ট করে পানি টানি গরম করেছে। সরি রফিক, আমি খেয়াল করিনি। সরি হবার কোনো কারণ নেই ভাবি। আজকের দিনটি আমার জন্য খারাপ। যে কটা কাজ করতে গিয়েছি প্রতিটি ভণ্ডুল হয়েছে। মোড়ের চায়ের দোকানটা তো খোলা আছে, ওখান থেকে খেয়ে আসো। দরজা খুলে দেবে কে? আমি জেগে থাকব। রফিক সঙ্গে সঙ্গে রওনা হল, তার মুখ হাসি হাসি। নীলু বসার ঘরে অপেক্ষা করতে লাগল। একবার যখন বের হয়েছে এত সহজে ফিরবে না। শাহানার ঘরে এখনো বাতি জ্বলছে, একবার উঁকি দিয়ে দেখলে হয়। কিন্তু কেমন আলসি লাগছে, উঠতে ইচ্ছা করছে না। মাঝে মাঝে এমন আলসেমি লাগে, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তারও কি বয়স হয়ে যাচ্ছে? হচ্ছে তো নিশ্চয়ই, কিন্তু কেন জানি তা মেনে নিতে ইচ্ছে করে না। আয়নায় নিজেকে দেখলে মনে হয়, কই, বয়স তো কিছুই বাড়েনি। সুন্দর একটি মায়াভরা মুখ, ঘন কালো চোখ। এই চোখ নিয়ে কত কাণ্ড। তাদের কলেজের ইংরেজি স্যার আফতাবউদ্দিনের কাছে গিয়েছে পার্সেন্টেজ দিতে। ক্লাসে দেরি করে এসেছিল, সেখানে দেয়া হয়নি। আফতাব স্যার রেজিস্টার খাতা খুলে বললেন, কটা পার্সেন্টেজ দরকার বলো তো? মোটে 1টা। নীলু বিস্মিত হয়ে তাকাতেই তিনি বললেন, বাহ, তোমার চোখ তো ভারী সুন্দর, ভালো করে তাকাও তো আমার দিকে। এই বলেই কিছু বুঝবার আগেই গালে হাত দিয়ে নীলুর মুখ তার দিকে ফিরিয়ে নিলেন। তখন বিকেল হয়ে গেছে। কমন রুমে একটি মানুষ নেই। আফতাব স্যার তাকাচ্ছেন অদ্ভুত চোখে। কি সর্বনাশা কাণ্ড! প্রতিটি মেয়ের জীবনেই এরকম 2-1টা ঘটনা ঘটে, যা চিরকাল গোপন রাখতে হয়। কোথায় এখন আফতাব স্যার কে জানে।
কি সুন্দর ভরাট গলায় শেক্সপিয়ার পড়াতেন, এখনও কানে বাজে। কিং রিচার্ড দ্য থার্ড। আচ্ছা, তার সঙ্গে যদি আফতাব স্যারের বিয়ে হতো তাহলে কেমন হতো? জীবনটা নিশ্চয়ই সম্পূর্ণ অন্যরকম হতো। টুনি জন্মাতো না, অন্য কোনো মেয়ে জন্মাতো, কিংবা কোনো ছেলে। এখন যেমন সে টুনিকে ভালোবাসে, সেই ছেলে বা মেয়েটিকে সে তেমনই বাসত না? ভাবি, একা বসে আছো কেন? শাহানা বের হয়ে এসেছে। একটা সাদা চাদর এমনভাবে গায়ে জড়িয়েছে, অদ্ভুত লাগছে দেখতে। কথা বলছো না কেন ভাবি? রফিকের জন্য বসে আছি। রফিক দোকানে চা খেতে গিয়েছে, ঘরে চা ছিল না। ছিল না, তবু খেতেই হবে। ছেলে হবার কত মজা দেখলে ভাবি। একটা ছেলে যা চাইবে সবাই তাকে তা করতে দেবে, কিন্তু একটা মেয়েকে দেবে না। আমি দেব। তুমি যদি এখন বাইরে চা খেতে যেতে চাও, আমার কোনো আপত্তি নেই, যেতে পারো। শাহানা গম্ভীর হতে গিয়ে হেসে ফেলল। নীলু হাসল। শাহানা বলল, তুমি শুয়ে পড়ো, আমি দরজা খুলে দেব। আমার ঘুম আসবে না, রাতে আমি প্রায়ই জেগে থাকি, দিনে ঘুমাই। অভ্যাসটা ভালো, বিয়ের পর তাহলে আর খুব কষ্ট হবে না। কষ্ট হবে না কেন? বিয়ের পর অনেকদিন পর্যন্ত স্বামী নামক জিনিসটি বউদের রাতে ঘুমোতে দেয় না। শাহানা কিছু বলল না। নীলু লক্ষ্য করল শাহানার ফর্সা গাল টকটকে লাল হয়ে উঠেছে। কথাগুলি বলা ঠিক হয়নি। নীলুর লজ্জা লাগতে লাগল। এত বাচ্চা একটা মেয়ে, জীবন সম্পর্কে কোনো বোধ পর্যন্ত জন্মায়নি। এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা ঠিক হয়নি। দাঁড়িয়ে আছো কেন শাহানা? বসো। শাহানা বসল না, দাঁড়িয়েই রইল। রফিক এখনো আসছে না। 1 ঘন্টার মতো হয়ে গেল। কি যে সে করে। গল্পকথনবই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ দ্বাদশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।